গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 23 নম্বর ক্লাস, এবং 23 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা শুরু করব সেটা হলো গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত বংশ, অর্থাৎ গুপ্ত ডাইনেস্টি। তো এর আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নেক্সট ক্লাসে তোমাদের গুপ্ত সাম্রাজ্য সম্বন্ধে পড়ানো হবে। যদি তোমাদের হাতের পাশে কোনো বই থাকে তো সেগুলো একটু একবার রিভাইজ দিয়ে আসবে, তার ফলে কি হয়, নতুন ক্লাস বা নতুন যে টপিকগুলো পড়ানো হয় সেগুলো বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা এর আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে বিদেশি আক্রমণ, অর্থাৎ ইন্দো গ্রিক, শক, পল্লব এবং কুষাণ ডাইনেস্টির আক্রমণ, এগুলো আমরা লাস্ট দেখেছিলাম। এবং সেখানে আমরা বলেছিলাম যে কুষাণ বংশের শেষের দিকে, কুষাণ বংশের শেষ রাজা কে ছিল? কুষাণ বংশের একদম অন্তিম শাসক, যার নাম ছিল কি বাসুদেব। বাসুদেব, এই কুষাণ বংশের বাসুদেব যখন শাসক ছিল সেই টাইমে, এই কুষাণ বংশের টাইম পিরিয়ডে ভারতের যে সমস্ত মগধ বা বড় যে সাম্রাজ্যগুলো ছিল সেই সাম্রাজ্যগুলো কিন্তু ছোট 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 টুকরোতে ভাঙতে থাকে এবং সামন্ত প্রথার কিন্তু উদ্ভব হতে থাকে। তো তেমনটাই এই বাসুদেবের টাইমে একজন সামন্ত ছিল, সামন্তের নাম কি? শ্রীগুপ্ত। কি নাম ছিল? শ্রীগুপ্ত। এই শ্রীগুপ্ত কি করলো? শ্রীগুপ্ত এই বাসুদেবকে মেরে দিল, হত্যা করলো। হত্যা করে শ্রীগুপ্ত একটা নতুন রাজবংশের প্রতিষ্ঠা করছে, যার নাম রাখছে কি? নাম রাখছে গুপ্ত বংশ। গুপ্ত বংশ। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখে এসেছি। এবার আমরা আজকের ক্লাসে শুরু করব যে গুপ্ত বংশে কোন কোন রাজা, কোন কোন শাসক এসেছে এবং তাদের টাইম পিরিয়ডে কি কি জিনিস হয়েছে। তো এখানে সবার প্রথমে দেখো, গুপ্ত বংশের আমি এখানে ম্যাপ ইনক্লুড করেছি। লেফট হ্যান্ড সাইডে তোমাদের যে ম্যাপটা আছে সেই ম্যাপটাতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে গুপ্ত সাম্রাজ্যের টোটাল গুপ্ত বংশের যে সমস্ত শাসকগুলো আছে, প্রথমে এসেছে কি শ্রীগুপ্ত, তারপর শ্রীগুপ্তর ছেলে আসবে ঘটোৎকচ, তারপরে প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে আসবে তার ছেলে সমুদ্রগুপ্ত, তারপরে আসবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এইভাবে পরপর পরপর কিন্তু রাজবংশ আসতে থাকবে, রাজা আসতে থাকবে। তো এরা সবাই মিলে গুপ্ত সাম্রাজ্যটাকে কতটা বিস্তৃত লাভ করিয়েছিল, তো সেটা এখানে লেফট হ্যান্ড সাইডের ছবিতে একসাথেই তোমরা দেখতে পাচ্ছ। একদম ভারতের এদিকে পূর্ব প্রান্ত থেকে, উত্তর প্রান্ত থেকে শুরু করে আর পশ্চিম প্রান্ত এবং দক্ষিণে কিন্তু অতটা বিস্তৃতি লাভ করতে পারেনি, কিছুটা করেছিল অন্ধ্রপ্রদেশের সাইটের দিকে। তো এই ছিল টোটাল গুপ্ত সাম্রাজ্য। এবং ডান সাইডের ম্যাপটার দিকে খেয়াল করো, ডান সাইডের ম্যাপটাতে এখানে আলাদা আলাদাভাবে করা আছে। এখানে ম্যাপে আমি এখানে কালার নিচ্ছি, হোয়াইট কালার নিচ্ছি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। এখানে ফার্স্টে এসেছিল কে? ফার্স্টে এসেছিল শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত টাইম পিরিয়ডে শ্রীগুপ্ত ছিল কিন্তু তখনও সামন্ত। তারপরে ঘটোৎকচ এসেছিল, ঘটোৎকচও কিন্তু তখন সামন্ত ছিল, মানে প্রপার শাসক তারা হয়ে উঠতে পারেনি। তারপর আসে ঘটোৎকচের ছেলে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ছিল কিন্তু একদম প্রকৃত শাসক এই গুপ্ত বংশের। তো যাই হোক, এখান থেকে দেখো প্রথম চন্দ্রগুপ্তের সাম্রাজ্য কতটুকু ছিল? ছিল এই মগধের আশেপাশে এইটুকু এরিয়া ছিল প্রথম চন্দ্রগুপ্তের সাম্রাজ্য। অর্থাৎ বলতে পারো বর্তমানে নেপাল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের কিছু জায়গা, বিহার এবং পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ মিলিয়ে টোটাল এরিয়াটা ছিল কি প্রথম চন্দ্রগুপ্তের শাসন স্থল। তারপরে আসে কে? তারপরে আসে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত এসে সাম্রাজ্যটাকে আরো বাড়াচ্ছে। দেখো এখানে আমি হোয়াইট কালার দিয়ে মার্কিং করছি, এই টোটালটাকে বাড়াচ্ছে কে? সমুদ্রগুপ্ত। এবং শোনা যায় যে সমুদ্রগুপ্তের যে ঘোড়া ছিল সেই ঘোড়া 3টে সাগরের জল পান করত। অর্থাৎ বোঝাতে চাইছে এর দ্বারা যে 3টে সাগর বলতে আরব সাগর, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, এবং নিচে আছে কি ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগর। এই 3টে সাগরের জল পান করত কে? সমুদ্রগুপ্তের ঘোড়া। এরপর সমুদ্রগুপ্তের পর পরবর্তী শাসক আসছে কে? পরবর্তী শাসক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন এরিয়াটা বাড়াচ্ছে? দেখো এই গুজরাটের এরিয়াটা, গুজরাট, তারপর রাজস্থানের কিছু এরিয়া, এদিকে মধ্যপ্রদেশের এরিয়া, মহারাষ্ট্রের কিছুটা এরিয়া, এই টোটালটা হলো কি গুপ্ত সাম্রাজ্য। আশা করি ম্যাপ দেখিয়ে বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট পেজে হেডিং করব কি গুপ্ত ডাইনেস্টি বলে হেডিং করো, গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য বা একেই বলা হয় কি গুপ্ত বংশ, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত বংশ বা গুপ্তকাল, যাই বলো না কেন একই জিনিস।
গুপ্তকাল। গুপ্তকাল। তো এই গুপ্তকাল বা গুপ্ত বংশ বলতে পারো যে ভারতের ইতিহাসের এটা একটা কিন্তু স্বর্ণকাল ছিল, স্বর্ণ যুগ ছিল। তো লিখে রাখো যে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ কোন কালকে বলা হয়, কোশ্চেন দিয়েছিল এক্সামে। তো মনে রাখবে গুপ্তকালকে, লিখে রাখো একে ভারতের একে ভারতের ইতিহাসের স্বর্ণকাল বলা হয়। ভারতের ইতিহাসের কি বলা হয়? স্বর্ণকাল বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসবে, এই গুপ্তরা কে ছিল, কারা ছিল এই গুপ্ত? তো কি কোশ্চেন আসবে? গুপ্তরা গুপ্তরা কে ছিল, কোথা থেকে গুপ্তরা আসলো? তো অনেকে অনেক রকম মতবাদ দিয়েছে এবং সব রকম মতবাদই তারা দিয়েছে। সব রকম মতবাদ অর্থাৎ কি? কেউ বলেছে গুপ্তরা ছিল কি, গুপ্তরা ছিল ব্রাহ্মণ। কেউ বলেছে গুপ্তরা ছিল কি, গুপ্তরা ছিল ব্রাহ্মণ। কেউ বলছে আবার গুপ্তরা কি ছিল, গুপ্তরা ছিল ক্ষত্রিয়। কেউ এসে বলছে গুপ্তরা কি ছিল, গুপ্তরা ব্রাহ্মণ ক্ষত্রিয় কিছুই ছিল না, গুপ্তরা ছিল বৈশ্য। আবার চতুর্থ নম্বর ব্যক্তি এসে বলছে গুপ্তরা ব্রাহ্মণও ছিল না, ক্ষত্রিয় ছিল না, বৈশ্যও ছিল না, এরা ছিল কি, এরা ছিল শূদ্র। তো কে কোনটা বলছে এক্সামে কিন্তু কোশ্চেন দেবে। তো এখান থেকে লিখে রাখো যে ব্রাহ্মণ বলছে কারা, গুপ্তকে। তো কার মতে গুপ্তরা ব্রাহ্মণ ছিল? তো লিখে রাখো দশরথ শর্মা। দশরথ দশরথ শর্মা কি বলছেন? বলছেন গুপ্তরা ছিল ব্রাহ্মণ। এছাড়া আরো আরেকজন ব্যক্তি গুপ্তদেরকে ব্রাহ্মণ বলছেন, তার নাম হলো হেমচন্দ্র রায় চৌধুরী। হেমচন্দ্র রায় চৌধুরী কি বলছেন? বলছেন গুপ্তরা ব্রাহ্মণ ছিল। গুপ্তদের ক্ষত্রিয় কে বলছেন? গুপ্তদের, তো গুপ্তদের ক্ষত্রিয় বলছেন গৌরী শঙ্কর হীরাচাঁদ। কে বলছেন? গৌরী শঙ্কর হীরাচাঁদ ওঝা। গৌরী শঙ্কর হীরাচাঁদ ওঝা বলছেন গুপ্তরা ব্রাহ্মণ ছিল না, এরা ছিল ক্ষত্রিয়। এছাড়া আরো আরেকজনের নাম তোমরা পড়ে এসছো যখন তোমাদের সিন্ধু সভ্যতা পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? আর.সি. মজুমদার, অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার। এক্সামে কোশ্চেন দিয়েছিল যে রমেশচন্দ্র মজুমদারের মতে গুপ্তরা কি ছিল? গুপ্তরা ছিল কি? ক্ষত্রিয়। নেক্সট বৈশ্য কারা বলছে? বৈশ্য বলছে আর থাপারের নামও তোমরা পড়ে এসছো সিন্ধু সভ্যতা যখন পড়িয়েছিলাম, সেখানে বিভিন্ন স্থল যখন পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম। তো তোমাদের কাছে কোশ্চেন থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে রমিলা থাপার, রপিলা নয় রমিলা থাপার সিন্ধু সভ্যতার কোন স্থান এবং রমেশচন্দ্র মজুমদার সিন্ধু সভ্যতার কোন স্থান আবিষ্কার করেছিলেন? রমিলা থাপার। আর শূদ্র কে বলছে? শূদ্র বলছে কেপি জয়সওয়াল। কেপি জয়সওয়াল বলছে গুপ্তরা কি ছিল? গুপ্তরা ছিল শূদ্র। তাহলে গুপ্তরা ব্রাহ্মণও ছিল কিছুজন ব্যক্তি বলছে, ক্ষত্রিয় ছিল কিছুজন ব্যক্তি বলছে, বৈশ্যও ছিল কিছুজন ব্যক্তি বলছে, শূদ্রও ছিল কিছুজন ব্যক্তি বলছে। এছাড়া আরেকটা বই অনুসারে, কি বই সেটা? ব্যাকরণের বই। তো সেই ব্যাকরণের বই অনুসারে সেখান থেকে জানা যাচ্ছে গুপ্তরা কি ছিল? গুপ্তরা ছিল জাট ছিল। তো 5 নম্বর দিয়ে লেখো গুপ্তরা জাট, বা লেখা হয় জাট ছিল। এটা জানা যাচ্ছে কোন গ্রন্থ থেকে? লিখে রাখো চন্দ্রগমনির ব্যাকরণ বই থেকে। চন্দ্রগমিনের
চন্দ্রগমিনের ব্যাকরণ অনুসারে, চন্দ্রগমিনের ব্যাকরণ অনুসারে জানা যাচ্ছে গুপ্তরা কি ছিল, গুপ্তরা ছিল জাট ছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে গুপ্তরা কারা ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে কুষাণ বংশ শেষ হলো এবং গুপ্ত সাম্রাজ্য যে শুরু হলো, এর যে ম্যাপ দেখালাম, এই নিচের দিকে যেগুলো মহারাষ্ট্রের কিছু এরিয়া, কর্ণাটক, কেরালা, এদিকে তামিলনাড়ু, এই সমস্ত যে এরিয়াগুলো, অর্থাৎ বলতে চাইছি এখানে আছে মহারাষ্ট্র, এর নিচে আছে কর্ণাটক, এখানে আছে কেরালা, এদিকে আছে তামিলনাড়ু, এখন বর্তমানে তেলেঙ্গানা, এদিকে অন্ধ্রপ্রদেশের কিছু এরিয়া। এই সমস্ত এরিয়াগুলো কি ফাঁকা ছিল? না, ফাঁকা ছিল না। এখানেও কিছু কিন্তু ছোট ছোট রাজবংশ রাজত্ব করছিল। যেমন কি তোমরা শুনেছ চোল বংশ, চালুক্য বংশ, চের বংশ, তারপর বাকাটাক বংশ, এই সমস্ত বংশগুলো, রাষ্ট্রকূট বংশ, এই সমস্ত বংশগুলো কিন্তু এখানে রাজত্ব করছিল। এবং এর পাশাপাশি এদিকে বাংলায় সেন বংশ, প্রতিহার বংশ, এই সমস্ত বংশগুলো কিন্তু রাজত্ব করছিল। তো এগুলো ছিল কিন্তু এর সমসাময়িক। তাই আমরা কি করব, এই গুপ্ত বংশটা কমপ্লিট করার পর এই বংশগুলো আমরা পড়ে নেব, কারণ এগুলো এই গুপ্ত বংশের পরে আসবে কে, পুষ্যভূতি বংশ, মানে সেই হর্ষবর্ধনের যে বংশটা, মানে বর্ধন বংশ বলা হয় বা পুষ্যভূতি বংশ। তো এই টাইম পিরিয়ডে যখন উত্তর পশ্চিম ভারতে যখন গুপ্ত সাম্রাজ্য, তারপরে পুষ্যভূতি বংশ, এরা যখন রাজত্ব করছে, তখন দক্ষিণ ভারতেও কিন্তু ছোট ছোট রাজবংশ রাজত্ব করছে। তো এগুলো বললাম এই কারণে এখানে, কারণ যাতে করে তোমাদের পরপর বুঝতে সুবিধা হয় যে কোন টাইম পিরিয়ডে কার সঙ্গে কোনটা সমসাময়িক। তো এরপরে আমরা এটা কমপ্লিট করব, এবং এটা কমপ্লিট করতে পারলে আমাদের হয়ে যাবে টোটাল অ্যানসিয়েন্ট হিস্ট্রি কিন্তু কমপ্লিট। অর্থাৎ এই দাক্ষিণাত্যের রাজবংশগুলো কমপ্লিট করতে পারলে অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে প্রাচীন ইতিহাস কমপ্লিট হবে। এরপর এখানে ভারতে আক্রমণ করবে গুপ্ত বংশ চলে যাওয়ার পর, এবং এই সমস্ত বংশ চলে যাওয়ার পর ভারতে এই সমস্ত এরিয়া যখন ছোট ছোট ভাগে যখন ভাগ হয়ে যাবে যোগ্য শাসক না থাকার জন্য, তখন এখান থেকে আক্রমণ হবে কি, তুর্ক আক্রমণ করবে, এবং তুর্ক এবং আরব আক্রমণ হবে এখান থেকে। তারপরে আসবে দিল্লির বংশ। তো ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের আশা করি ডিটেলসে যদি ক্লাসগুলো দেখতে থাকো তাহলে ক্লিয়ার হবে। আর একটা কথা বলে রাখি, যেগুলো প্রথম দিনেই আমি বলেছি, প্রথম কয়েকটা ক্লাসে যেগুলো লেখানো হচ্ছে খাতায় অবশ্যই কিন্তু নোট ডাউন করবে, কারণ যদি নোট ডাউন এগুলো করতে পারো এবং যদি নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করতে পারো, তাহলে এগুলো শুধুমাত্র রেলের এক্সামের ক্ষেত্রে নয়, সমস্ত এক্সাম, বিশেষ করে এসএসসি, সিজিএল এবং এসএসসির যাবতীয় এক্সাম, তারপর ডাব্লিউবিসিএস এর এক্সাম, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে যাবতীয় মানে পিএসসি থেকে শুরু করে পুলিশের সমস্ত এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। মানে ইতিহাস থেকে যা কোশ্চেন আসবে সব এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে, যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো তোমরা দেখে থাকো। আর এর পিডিএফও প্রোভাইড করা হচ্ছে, মানে একদম প্রিন্টেড পিডিএফ না, শুধুমাত্র স্ক্রিন পিডিএফ, মানে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এরই পিডিএফ, স্ক্রিন পিডিএফ পেয়ে যাবে। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার তোমরা একটা রিকোয়েস্ট সেন্ড করতে পারবে, এবং রিকোয়েস্ট সেন্ড করলে তোমাদের একদিন কিংবা দুদিনের মধ্যেই সেই রিকোয়েস্ট তোমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তখন তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের তোমরা স্ক্রিন পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আরেকটা কথা, রিভিশন কিন্তু মাস্ট করবে নির্দিষ্ট দিন অন্তর। আচ্ছা, এখান থেকে নেক্সট দেখো যে গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠা করছে, গুপ্ত কারা আমরা জেনে নিলাম, গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করছে, প্রতিষ্ঠা করছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠা করছে শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করছে। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছে তিনি? তো ইনি প্রতিষ্ঠা করছেন 275 খ্রিস্টাব্দে, 275 খ্রিস্টাব্দে, 275 খ্রিস্টাব্দে ইনি গুপ্ত বংশের প্রতিষ্ঠা করছেন। কাকে মেরে করছেন? ক্লাসের শুরুতেই বলেছি যে কুষাণ বংশের শেষ রাজা বাসুদেবকে মেরে, তিনি ছিলেন সামন্ত কুষাণ বংশের, এবং তিনি প্রতিষ্ঠা করে দিচ্ছেন কি, গুপ্ত সাম্রাজ্য। তো লিখে রাখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, বহুবার এক্সামে দিয়েছে,
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? শ্রীগুপ্ত। শ্রীগুপ্তর কিন্তু আরো আদার্স নাম ছিল, অন্যান্য নাম ছিল, তো এখান থেকে হেডিং করো যে শ্রীগুপ্তের অন্যান্য কি নাম ছিল। তো শ্রীগুপ্তের কিন্তু তিন রকম নাম পাওয়া গিয়েছে, মানে তিনটে নাম পাওয়া গিয়েছে। ফার্স্ট কি? গুড় পুরুষ, গুড় পুরুষ, গুড় পুরুষ। সেকেন্ড নাম লিখে রাখো আদিরাজ, আদিরাজ। এবং তৃতীয় নাম লিখে রাখো, এই নামটা একটু খটোমটো লাগতে পারে কারণ একজন চাইনিজ এই নামটা দিচ্ছে, তো কি? চিনিকিত, চিনিকিত নাম কি? চিনিকিত। এই চিনিকিত নামটা কে দিচ্ছে? এক্সামে কিন্তু কোশ্চেন দেবে। চিনিকিত নাম দিচ্ছে একজন চীন যাত্রী, একজন চীন যাত্রী বা চীনা পরিব্রাজক বলতে পারো, একজন চীনা পরিব্রাজক, একজন চীনা পরিব্রাজক। এই চীনা পরিব্রাজকের নাম কি? এনার নাম হলো ইত সিং। এনার নাম কি? এনার নাম হলো ইত সিং। কোশ্চেন দেবে যে ইত সিং ইনি কি বলেছিলেন, তো ইত সিং কি বলেছেন? ইত সিং বলেছেন এই শ্রীগুপ্ত ইত সিং বলেছেন যে এই শ্রীগুপ্ত বৌদ্ধ ভিক্ষুকদের জন্য একটা মন্দির নির্মাণ করে দিয়েছিলেন, তো সেই মন্দিরের নাম কি? তো ইনি বৌদ্ধ ভিক্ষুকদের জন্য, লিখে রাখতে পারো, ইনি বৌদ্ধ ভিক্ষুকদের জন্য, বৌদ্ধ ভিক্ষুকদের জন্য ইনি একটা মন্দির নির্মাণ করেছিলেন। তার নাম কি? তার নাম হলো শ্রীপতন মৃগদায়। তার নাম কি? তার নাম হলো শ্রীপতন মৃগদায়। শ্রীপতন মৃগদায় নামক একটা মন্দিরের তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। কাদের জন্য? বৌদ্ধ ভিক্ষুকদের জন্য। এরপর এই শ্রীগুপ্তের উত্তরাধিকারী আসছে কে? অবভিয়াসলি তার ছেলে আসবে, শ্রীগুপ্তের ছেলে। শ্রীগুপ্তের ছেলের নাম কি? শ্রীগুপ্তের ছেলের নাম হলো ঘটোৎকচ। শ্রীগুপ্তের ছেলের নাম কি? ঘটোৎকচ। ঘটোৎকচ মহাভারতে যে ঘটোৎকচ আছে তার সাথে গোলাবে না, কারণ এক নাম অনেকেরই থাকতে পারে। তো শ্রীগুপ্তর ছেলেকে ঘটোৎকচ। তো নেক্সট কিং তোমরা লেখো ঘটোৎকচ। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স উভয় কিন্তু কভার হচ্ছে তোমাদের এই ক্লাসের মাধ্যমে, অর্থাৎ হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচের ক্লাস চলছে। এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে আমরা শুরু করব। এর পাশাপাশি বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পুলিশের এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে কিন্তু ক্লাস চলছে। তো ক্লাসগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলে কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা ক্লাসের পেয়ে যাবে রুটিন, সেখান থেকে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশনও পেয়ে যাবে। কিভাবে জয়েন হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের নির্দিষ্ট ব্যাচ অনুযায়ী, যে ব্যাচে তোমরা যুক্ত হতে চাও সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করানো হবে। এছাড়া আর অন্যান্য কোনো কোয়ারিজ থাকলেও সেটা তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যাচেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেই আমাদেরকে কিন্তু ইনফর্ম করবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর চ্যানেলটাকে তাই বলবো প্রত্যেককে সাবস্ক্রাইব করে নিতে, যারা সাবস্ক্রাইব এখনও করনি, এবং তার পাশে বেল আইকনটাকে অল নোটিফিকেশনে সেট করে নেবে।
এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। তো নেক্সট হেডিং করতে আমরা বলেছিলাম কি ঘটোৎকচ। ঘটোৎকচ থেকে অত কোনো কোশ্চেন মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিছুই নেই। ঘটোৎকচ ছিলেন কে? শ্রীগুপ্তের উত্তরাধিকারী। ইনি কি ছিলেন? শ্রীগুপ্তের উত্তরাধিকারী। ইনি ছিলেন কে? শ্রীগুপ্তের উত্তরাধিকারী। ইনি ছিলেন শ্রীগুপ্তের উত্তরাধিকারী এবং এনার একটা উপাধি ছিল, এটাই কোশ্চেনে দেয়। তো উপাধির নামটা কি? এনার একটা উপাধি কি? এনার একটা উপাধি ছিল, উপাধির নাম হলো কি? মহারাজ। উপাধি হলো কি? উপাধি হলো মহারাজ। এনার উপাধি কি ছিল? উপাধি ছিল মহারাজ। আচ্ছা, এই ঘটোৎকচ পর্যন্ত যে সমস্ত শাসকরা ছিল গুপ্ত বংশে, মানে শ্রীগুপ্ত আর ঘটোৎকচ দুজনেই ছিল, এরা কিন্তু কুষাণ বংশের সামন্ত ছিল। এরা প্রকৃতপক্ষে শাসক হয়ে উঠতে পারেনি। তো এর পরবর্তী যে শাসক আসছে তিনি হলেন কিন্তু গুপ্ত বংশের প্রথম শক্তিশালী শাসক। কে আসছেন? প্রথম চন্দ্রগুপ্ত। তো নেক্সট হেডিং করো চন্দ্রগুপ্ত 1 বা প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত 1। প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত 1। প্রথম চন্দ্রগুপ্ত বা কি? চন্দ্রগুপ্ত 1। চন্দ্রগুপ্ত টাইম পিরিয়ড কি ছিল? তো ইনি কবে সিংহাসনে বসছেন? তো ইনি সিংহাসনে বসছেন 319 খ্রিস্টাব্দে এবং কত সাল পর্যন্ত রাজত্ব করছেন? অ্যারাউন্ড 350 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু রাজত্ব করে যাচ্ছেন। তো প্রথম চন্দ্রগুপ্ত থেকে ফার্স্ট পয়েন্ট যেটা বললাম সেটা লিখে রাখো। ইনি গুপ্ত বংশের প্রথম শক্তিশালী শাসক। ইনি গুপ্ত বংশের কি? প্রথম শক্তিশালী শাসক। ইনি গুপ্ত বংশের ছিলেন কি? প্রথম শক্তিশালী শাসক। এবং গুপ্ত বংশের ইনি ছিলেন কি? প্রথম স্বতন্ত্র শাসক। ইনি কিন্তু কোনো সামন্ত ছিলেন না, কারোর সামন্ত ছিলেন না। তো গুপ্ত বংশের ইনি ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বতন্ত্র শাসক। প্রথম স্বতন্ত্র শাসক ছিলেন। গুপ্ত বংশের প্রথম কি? স্বতন্ত্র শাসক ছিলেন। কে ছিলেন? এই প্রথম চন্দ্রগুপ্ত। তাই এনাকে বলতে পারো যে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠা। ইনি ছিলেন কে? গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠা। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠা। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। গুপ্ত বংশের প্রকৃত কি? প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এই প্রথম চন্দ্রগুপ্ত। এনার রাজ্যাভিষেক কবে হচ্ছে? তো এনার রাজ্যাভিষেক হচ্ছে 319 খ্রিস্টাব্দে। এনার রাজ্যাভিষেক হয় কবে? এনার রাজ্যাভিষেক হয় 319 খ্রিস্টাব্দে এনার হয় রাজ্যাভিষেক। এবং যেই মাত্র এনার রাজ্যাভিষেক হলো, ইনি একটা নতুন জিনিস, মানে ইনি সেই কুষাণ সম্রাট কে কনিষ্ক থেকে জিনিসটা শিখে এসছেন। যে কনিষ্ক যখন পড়িয়েছিলাম, কনিষ্কর টাইমে যারা এর আগের দিনের ক্লাস দেখেছো তারা রিলেট করতে পারবে যে কনিষ্ক যেই মাত্র শাসক হলেন, সাথে সাথে তিনি একটা নতুন ক্যালেন্ডার জারি করলেন। তো ইনিও একটা নতুন ক্যালেন্ডার জারি করছেন। তো এই দিন থেকে নতুন ক্যালেন্ডার জারি করছেন। এই দিন থেকে নতুন ক্যালেন্ডার কি হচ্ছে? নতুন ক্যালেন্ডার
চালু করেন। এই দিন থেকে কি হচ্ছে, নতুন ক্যালেন্ডার চালু করেন। এবং তার নাম কি? তার নাম হলো গুপ্ত সংবৎ। তার নাম কি? তার নাম হলো গুপ্ত সংবৎ। গুপ্ত সংবৎ নাম দিচ্ছেন সেই ক্যালেন্ডারে। এই প্রথম চন্দ্রগুপ্ত এনার সাম্রাজ্য, যেমন তিনি যুদ্ধ করে তিনি সাম্রাজ্যটাকে বাড়াচ্ছেন, তার পাশাপাশি এনার টেকনিক ছিল কি, বৈবাহিক, মানে বিয়ে করে সেই সাম্রাজ্যকে দখল করা। তো ইনিও কি করছেন, ইনিও কিন্তু বিয়ে করছেন, বিয়ে করে সাম্রাজ্য বাড়াচ্ছেন। তাই ইনি বিয়ে করছেন কোন বংশের মহিলার সাথে, কোন বংশের রাজকুমারীর সাথে? তো ইনি বিয়ে করছেন লিচ্ছেবি বংশের যিনি রাজকুমারী ছিলেন তার সাথে তিনি কিন্তু বিবাহ করছেন। তো এখানে নেক্সট লেখো যে প্রথম চন্দ্রগুপ্ত শক্তিশালী, প্রথম চন্দ্রগুপ্ত কি করছে? শক্তিশালী রাজবংশ, শক্তিশালী, প্রথম চন্দ্রগুপ্ত কি করছে? শক্তিশালী রাজবংশ, যার নাম কি লিচ্ছবি বংশ, যার নাম কি? যার নাম হলো লিচ্ছবি বংশ। এর সাথে বৈবাহিক সম্পর্ক, এর সাথে কি করছে? বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজের শক্তি বাড়াচ্ছে। বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজের শক্তি বাড়াচ্ছে। কি করছে? নিজের শক্তি বাড়ান। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করছে? লিচ্ছেবি বংশের রাজকুমারীর সাথে বিয়ে করছে। তো লিচ্ছেবি বংশের রাজকুমারীকে, লিচ্ছেবি বংশের কার সাথে? রাজকুমারী। তো রাজকুমারীর নাম কি? লিচ্ছেবি বংশের রাজকুমারীর নাম হলো কুমার দেবী। কার সঙ্গে বিবাহ করছেন? কুমার দেবীর সাথে ইনি বিবাহ করছেন, কুমার দেবী। তো কুমার দেবীর সাথে বিবাহ হচ্ছে কার? প্রথম চন্দ্রগুপ্তের বিবাহ হচ্ছে লিচ্ছেবি বংশের সাথে। এবার এই প্রথম চন্দ্রগুপ্তের যে ছেলে হবে, সেই ছেলে এই লিচ্ছেবি বংশ তার কি হয়ে যাবে? সেই ছেলের হয়ে যাবে কি? মামার বাড়ি হয়ে যাবে। অর্থাৎ সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তের ছেলে হবে কে? ছেলে হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মামার বাড়ি হবে কোন বংশ? হয়ে যাবে লিচ্ছেবি বংশ। এটা বলে রাখলাম এই কারণে, কারণ সমুদ্রগুপ্ত যখন পড়াবো তখন সমুদ্রগুপ্তের একটা টাইটেল সে পাবে, সেটা কিন্তু এই লিচ্ছেবি বংশের সাথে রিলেটেড, এবং এক্সামে সেখান থেকে কোশ্চেন দিয়েছিল। এবার প্রথম চন্দ্রগুপ্ত ইনি যে এই লিচ্ছেবি বংশের রাজকুমারী কুমার দেবীর সাথে যে তিনি বিবাহ করছেন, এর ব্যাপারে জানা যাচ্ছে কোথা থেকে? তো এর ব্যাপারে জানা যাচ্ছে একটা কয়েন থেকে, যে কয়েন এই প্রথম চন্দ্রগুপ্ত প্রচলন করেছিল। তো আমরা জানতে পারছি কিসের থেকে? জানতে পারছি প্রথম চন্দ্রগুপ্তের দ্বারা চালু করা একটা সিক্কা থেকে, বা অর্থাৎ কয়েন থেকে। তো প্রথম চন্দ্রগুপ্ত কোন প্রকারের সিক্কা থেকে জানা যাচ্ছে? জানা যাচ্ছে রাজা রানী সিক্কা থেকে। রাজা রানী সিক্কা থেকে চালু করেন। রাজা রানী সিক্কা কি করছেন? রাজা রানী সিক্কা চালু করেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। এই রাজা রানী সিক্কার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য ছিল এর এক ধারে রাজার ছবি ছিল। তো রাজা অর্থাৎ কার ছবি ছিল? প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ চন্দ্রগুপ্ত ওয়ানের ছবি ছিল। আর অপর সাইডে রানী বলতে কার ছবি ছিল? অপর সাইডে রানী বলতে এই প্রথম চন্দ্রগুপ্ত যাকে বিবাহ করেছিলেন, অর্থাৎ কুমার দেবীর ছবি কিন্তু পাওয়া যাচ্ছে এদের কিসের থেকে? এদের সিক্কা থেকে পাওয়া যাচ্ছে। এরপর দেখবো যে এই প্রথম চন্দ্রগুপ্ত ইনি কিন্তু উপাধি পাচ্ছেন। তো ইনি কি উপাধি পাচ্ছেন? তো ইনি একটাই উপাধি পাচ্ছেন, এবং এক্সামে কোশ্চেন দিয়েছিল, লিখে রাখো এখান থেকে,
উপাধি, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি। তো প্রথম চন্দ্রগুপ্ত কি উপাধি পাচ্ছেন? উপাধি পাচ্ছেন মহারাজাধিরাজ। কি উপাধি পাচ্ছেন? মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ টাইটেল তিনি পাচ্ছেন, উপাধি পাচ্ছেন। আর প্রথম চন্দ্রগুপ্তের ছেলে কে হচ্ছে? তো এক্ষুনি বললাম, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, অর্থাৎ এর পরবর্তী উত্তরাধিকারী কে আসছে? পরবর্তী উত্তরাধিকারী আসছে সমুদ্রগুপ্ত। তো নেক্সট পেজে হেডিং করো সমুদ্রগুপ্ত। নেক্সট পেজে হেডিং করো কি? সমুদ্রগুপ্ত। 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 সমুদ্রগুপ্ত আসছেন কি প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী টাইমে। তো ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত? তো ইনি অ্যাপ্রক্স 350 খ্রিস্টাব্দ থেকে ইনি রাজত্ব করছেন 375 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজত্ব করছেন। সমুদ্রগুপ্তের পিতাকে এক্ষুনি আমরা বললাম, সমুদ্রগুপ্তের পিতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্তের মাকে, মাতা, তো যাকে তার পিতা বিবাহ করেছিলেন, কুমার দেবী। কুমার দেবী। এই কুমার দেবী কে ছিল? কুমার দেবী ছিল লিচ্ছবি বংশের, লিচ্ছবি বংশের ইনি কে ছিলেন? রাজকুমারী। লিচ্ছবি বংশের রাজকুমারী ছিলেন। কে ছিলেন? ছিলেন সমুদ্রগুপ্তের মা কুমার দেবী। এই কারণে সমুদ্রগুপ্তকে কি বলা হচ্ছে? সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। কি বলা হচ্ছে? লিচ্ছবি দৌহিত্র। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত কে? তো মনে রাখবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। এবং টোটাল গুপ্ত বংশের সব থেকে শক্তিশালী শাসক কিন্তু ইনিই ছিলেন। তো লিখে রাখো, ইনি হলেন গুপ্ত বংশের, ইনি হলেন গুপ্ত বংশের সব থেকে শক্তিশালী শাসক। ইনি হলেন গুপ্ত বংশের সব থেকে শক্তিশালী, গুপ্ত বংশের সব থেকে শক্তিশালী শাসক ছিলেন কে? এই সমুদ্রগুপ্ত ছিলেন। এবার এখান থেকে নেক্সট হেডিং করো, এই সমুদ্রগুপ্তের ব্যাপারে আমরা জানছি কোথায়, কোথা থেকে আমরা জানছি। তো এনার ব্যাপারে জানকারি পাওয়া যাচ্ছে কোথা থেকে? এনার ব্যাপারে জানকারি বা তথ্য আমরা কোথা থেকে পাচ্ছি? তো সমুদ্রগুপ্তের জানকারি আমরা পাচ্ছি, তোমাদের যখন মৌর্য বংশের সম্রাট অশোক পড়াচ্ছিলাম সেই টাইমে বলেছিলাম একবার যে প্রয়াগ প্রশস্তি, প্রয়াগ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি বা সরি সেখানে পড়িয়েছিলাম কি? পড়িয়েছিলাম এলাহাবাদের বা প্রয়াগরাজের স্তম্ভলেখ। তো এই স্তম্ভলেখ কার? অশোকের স্তম্ভলেখ ছিল। পরবর্তীতে যখন সেখানে বলেছিলাম, পরবর্তীতে যখন গুপ্ত বংশ আসবে, সেই গুপ্ত বংশের যখন সমুদ্রগুপ্ত আসবে, সেই সমুদ্রগুপ্ত কি করবে? এই স্তম্ভলেখটাকে মুছে দেবে, মুছে দিয়ে সে তার নিজের কথা সেই পাথরের ওপর কিন্তু খোদাই করাবে এবং যার নাম দেবে কি? প্রয়াগ প্রশস্তি। তো প্রয়াগ প্রশস্তি থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায় কোথার থেকে? প্রয়াগ প্রশস্তি থেকে বা এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। এই প্রয়াগ প্রশস্তি কে লিখেছেন? লেখককে এক্সামে কোশ্চেন দেবে। কে পাথর খোদাই করেছেন? পাথরের ওপর খোদাই কে করেন? পাথরের ওপর খোদাই কে করেন? কারণ এখানে আগে তো অশোকের স্তম্ভলেখ ছিল, সেটাকে মিটিয়ে তার উপরে খোদাই হচ্ছে আবার। তো পাথরের ওপর খোদাই করছেন কে? দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো লেখককে, প্রয়াগ প্রশস্তির লেখক হলেন হরি সেন। লেখক হলেন হরি সেন।
এবং পাথরের ওপর খোদাই করছে কে? পাথরের ওপর খোদাই করছে, কোশ্চেন দিলে অ্যান্সার হবে তিলভট্ট। তিলভট্ট পাথরের ওপরে খোদাই করছেন। প্রয়াগ প্রশস্তিতে এই যে পাথরের ওপর খোদাই হচ্ছে, তিলভট্ট যে খোদাই করছেন, তো কোন ভাষাতে খোদাই হচ্ছে এবং কোন শৈলীতে খোদাই হচ্ছে? তো নেক্সট লেখো ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি ছিল এবং কোন শৈলী ছিল, কোন শৈলী, কোন প্রকার শৈলী ছিল? তো ভাষা কি ছিল? ভাষা ছিল একদম বিশুদ্ধ সংস্কৃত ভাষাতে লেখা হচ্ছে, বিশুদ্ধ সংস্কৃত ভাষা, বিশুদ্ধ সংস্কৃত ভাষাতে প্রয়াগ প্রশস্তি লেখা হচ্ছে। এবং শৈলী কি ছিল? শৈলী ছিল চম্পু শৈলী। শৈলী কি ছিল? চম্পু শৈলী। শৈলী ছিল কি? চম্পু শৈলী ছিল। চম্পু শৈলীর অর্থাৎ কি? চম্পু শৈলীর অর্থ হলো এতে গদ্য এবং পদ্য উভয়ই থাকবে, গদ্য আর পদ্য উভয় আকারেই কিন্তু এখানে লেখা আছে। তো সমুদ্রগুপ্তের ব্যাপারে আমরা জানকারি পাচ্ছি কিসের থেকে? জানকারি পাচ্ছি প্রয়াগ প্রশস্তি থেকে। এই সমুদ্রগুপ্ত তার সাম্রাজ্যে কিন্তু 6 প্রকার তিনি কয়েন চালিয়েছিলেন, 6 প্রকার সিক্কা চালিয়েছিলেন। তো নেক্সট হেডিং করো সমুদ্রগুপ্তের 6 প্রকার কয়েন, যার মধ্যে এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। হেডিং করো এখানে সমুদ্রগুপ্তের 6 প্রকার কয়েন। সমুদ্রগুপ্তের 6 প্রকার, বা লিখে রাখো সমুদ্রগুপ্ত 6 প্রকার সিক্কা অর্থাৎ কয়েন চালিয়েছেন। সমুদ্রগুপ্ত 6 প্রকার সিক্কা তিনি কিন্তু চালিয়েছেন। সেই 6 প্রকার সিক্কা কি কি তাদের নাম কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট লেখো, প্রথম প্রকার লেখো অশ্বমেধ প্রকারের সিক্কা। অশ্বমেধ প্রকারের কয়েন, প্রকারের কয়েন বা সিক্কা, বা কি সিক্কা, অশ্বমেধ প্রকারের কয়েন বা সিক্কা, যার ছবি তোমরা এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ। এটা হলো অশ্বমেধ প্রকারের, এখানে দেখতে পাচ্ছ সিক্কার উপরে কি আছে? একটা ঘোড়ার ছবি এখানে আঁকা আছে এবং পাশে এই যে এখানে আচ্ছা এখানে লাল কালি দিয়ে মার্কিং করি তাহলে বুঝতে পারবে। এখানে এটা আছে কি যজ্ঞ, এই যে যজ্ঞের হাবান কুণ্ড যেটা বলে, যাতে আগুন টাগুন দিয়ে বেলপাতা ঘি ইত্যাদি দিয়ে আগুন জ্বালিয়ে যে যজ্ঞ বা হাবান করা হয়। এবং পাশে এখানে ঘোড়ার ছবি অর্থাৎ অশ্বের ছবি দেখানো হয়েছে। তো এই শিক্ষাকেই বলা হয় কি অশ্বমেধ প্রকারের শিক্ষা। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে সমুদ্রগুপ্তের দ্বারা অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। কি হয়েছিল? এর থেকে কি জানছি? যে সমুদ্রগুপ্তের দ্বারা সমুদ্রগুপ্ত দ্বারা অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। সমুদ্রগুপ্ত দ্বারা অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল, যার এক ধারে, যেমন এখানে এক ধারে এখানে ঘোড়ার ছবি আছে এবং অন্য ধারে কি থাকবে? এর অপোজিট সাইডে, মানে শিক্ষার অপোজিট সাইডে কি আছে? যজ্ঞ বেদির চিত্র ছিল। ধরো শিক্ষার এটা একটা সাইড, এটা হলো অপর সাইড। এই সাইডে কি আছে? একটা সাইডে আছে ঘোড়ার চিত্র, যার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং অপর সাইডে কি আছে? অপর সাইডে আছে যজ্ঞ বেদি, যজ্ঞ বেদির চিত্র, যজ্ঞ বেদির ছবি ছিল। তো তার থেকে আমরা জানতে পারছি যে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ তিনি কিন্তু করেছিলেন। এবং এই শিক্ষার
মাধ্যমে, এই শিক্ষা প্রচলনের মাধ্যমে এনাকে কিন্তু একটা উপাধি দেওয়া হচ্ছে। সমুদ্রগুপ্তকে কি হচ্ছে, একটা উপাধি দেওয়া হচ্ছে। কি উপাধি দেওয়া হচ্ছে? অশ্বমেধ পরাক্রম। তো এনাকে কি উপাধি দেওয়া হচ্ছে? এখানে উপাধি দেওয়া হচ্ছে অশ্বমেধ পরাক্রম। অশ্বমেধ পরাক্রম উপাধি দেওয়া হচ্ছে। নেক্সট লেখো বীণা বাদনরত শিক্ষা। নেক্সট লেখো বীণা বাদনরত শিক্ষা। বীণা বাদনরত শিক্ষা। বীণা বাদনরত শিক্ষা অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কি, সমুদ্রগুপ্ত কিন্তু বীণা বাজাচ্ছেন, বীণা বাদনরত, অর্থাৎ সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছে, সেই টাইপের কিন্তু ছবি এই শিক্ষার ওপরে পাওয়া গিয়েছে। তো এতে কি বোঝা যাচ্ছে, সমুদ্রগুপ্ত, এর দ্বারা বোঝা যাচ্ছে এতে সমুদ্রগুপ্তের বীণা বাজানো দেখানো হয়েছে। সমুদ্রগুপ্তের বীণা বাজানো, সমুদ্রগুপ্তের বীণা বাজানো দেখানো হয়েছে। সমুদ্রগুপ্তের কি বীণা বাজানো দেখানো হয়েছে। নেক্সট লেখো, নেক্সট শিক্ষা লেখো। দুটো শিক্ষা হলো, এখনো 4টে শিক্ষা মনে রাখবে। 3 নম্বর দিয়ে লেখো গরুর শিক্ষা। গরুর শিক্ষা। গরুর শিক্ষা। গরুর শিক্ষাতে, গরুর শিক্ষা দ্বারা তিনি কি উপাধি পাচ্ছেন? গরুর শিক্ষার দ্বারা তিনি উপাধি পাচ্ছেন কি? লেখো উপাধি। সমুদ্রগুপ্ত কি উপাধি পাচ্ছেন? তো ইনি উপাধি পাচ্ছেন পরাক্রমাঙ্ক। পরাক্রমাঙ্ক বা পরাক্রমাঙ্ক উপাধি তিনি পাচ্ছেন। এবং এই যে গরুর, এই গরুর ছিল তাদের রাজ্য চিহ্ন। গরুর কি ছিল? গুপ্তদের রাজ্য চিহ্ন। লিখে রাখতে পারো, গুপ্তদের রাজ্য চিহ্ন কি ছিল? গুপ্তদের রাজ্য চিহ্নে গরুর অঙ্কিত ছিল, গরুর আঁকা ছিল, গরুর অঙ্কিত ছিল, গরুর অঙ্কিত ছিল। নেক্সট শিক্ষা লেখো 4 নম্বর দিয়ে ধনুর্ধারী শিক্ষা। ধনুর্ধারী শিক্ষা। ধনুর্ধারী শিক্ষা। ধনুর্ধারী শিক্ষা সম্ভবত এখানে আমি ছবি অ্যাড করেছি, এখানে এখানে ধনুর্ধারী শিক্ষা না, এটাতে নেই। যাই হোক, ধনুর্ধারী শিক্ষাতে কি দেখা যাচ্ছে, সমুদ্রগুপ্ত ওই ধনুর মানে ধনুক ধরে, ধনুক মানে হাতে ধরে রেখেছেন, সেই অবস্থায় একটা তার চিত্র শিক্ষার ওপরে কিন্তু পেস্ট করা হয়েছে। তো এই শিক্ষাটাও চালাচ্ছেন কে? এই শিক্ষাটাও চালু করছেন সমুদ্রগুপ্ত। তো এই শিক্ষা চালু করার পর তিনি একটা উপাধি পাচ্ছেন। তো এনার উপাধি কি দেওয়া হচ্ছে? উপাধি দেওয়া হচ্ছে অপ্রতিরথ। কি দেওয়া হচ্ছে? অপ্রতিরথ উপাধি তিনি পাচ্ছেন। অর্থাৎ যার বিজয় রথ কেউ থামাতে পারবে না। এর অর্থ কি? অপ্রতিরথের অর্থ হলো যার বিজয় রথ কেউ থামাতে না পারে, কেউ থামাতে না পারে বা কেউ থামাতে পারবে না। নেক্সট শিক্ষা চালু হচ্ছে 5 নম্বর দিয়ে লেখো, চালু করছেন পরশু শিক্ষা।
পরশু শিক্ষা, এবং 6 নম্বর দিয়ে লেখো লাস্ট শিক্ষা হলো ব্যাঘ্র শিক্ষা। ব্যাঘ্র শিক্ষা। তো এই টোটাল 6 প্রকার শিক্ষা তিনি চালু করেছিলেন। পরশু শিক্ষা চালু করার জন্য তিনি উপাধি কি পাচ্ছেন? তার উপাধি কি দেওয়া হচ্ছে? তো উপাধি দেওয়া হচ্ছে কৃতান্ত পরশু। তার উপাধি দেওয়া হচ্ছে কৃতান্ত পরশু উপাধি দেওয়া হচ্ছে। আর ব্যাঘ্র শিক্ষা চালু করার জন্য তার টাইটেল অর্থাৎ উপাধি কি দেওয়া হচ্ছে? উপাধি দেওয়া হচ্ছে ব্যাঘ্র হনন উপাধি। ব্যাঘ্র হনন উপাধি তাকে দেওয়া হচ্ছে। তো 6 প্রকার শিক্ষা, আশা করি বুঝতে পেরেছো 6 প্রকার শিক্ষা কি কি বললাম। অশ্বমেধ প্রকারের শিক্ষা, বিনা বাদনরত শিক্ষা। বিনা বাদনরত শিক্ষা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। এরপর বললাম গরুর শিক্ষা, ধনুর্ধারী শিক্ষা, পরশু শিক্ষা অ্যান্ড ব্যাঘ্র শিক্ষা। এই টোটাল 6 প্রকার শিক্ষা কিন্তু তিনি চালু করেছিলেন। এছাড়াও সমুদ্রগুপ্তকে লিখে রাখো, এছাড়াও সমুদ্রগুপ্তকে বলা হতো কি? বলা হতো কবিরাজ। লিখে রাখো এখান থেকে এক্সট্রা পয়েন্ট হিসাবে। এছাড়াও সমুদ্রগুপ্তকে, কারণ এক্সামে কোশ্চেন দেবে যে কবিরাজ নামে কে পরিচিত ছিল। এছাড়াও সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হতো। কি বলা হতো? কবিরাজ। সমুদ্রগুপ্তকে কবিরাজ, সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হতো। সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হতো। এছাড়া ইউরোপ থেকে এক ইতিহাসবিদ আসেন। এক্সামে এখান থেকে দুভাবে কোশ্চেন দেয়। তো ইউরোপের ইতিহাসবিদ নাম কি? আগে বলে নি, তারপরে কোশ্চেন বলছি। ইউরোপের ইতিহাসবিদ, ইউরোপের ইতিহাসবিদ এনার নাম হলো ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। এই ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে কি বলছেন? ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে কি বলেছেন? সমুদ্রগুপ্তকে বলেছেন ভারতের নেপোলিয়ান। কি বলেছেন? ভারতের নেপোলিয়ান। তাই এখান থেকে কোশ্চেন দেবে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কে? তো অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। কোশ্চেন লেভেল যখন হার্ড করবে তখন কি কোশ্চেন দেবে? তখন কোশ্চেন দেবে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? তো মনে রাখবে ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ানের সাথে তিনি কিন্তু তুলনা করেছেন বা ভারতের নেপোলিয়ান বলেছেন। এছাড়া সমুদ্রগুপ্ত ইনিও কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। তো ইনি একটা গ্রন্থ লিখছেন। তো কোশ্চেন দেবে সমুদ্রগুপ্তের লেখা গ্রন্থের নাম কি? তো গ্রন্থের নাম হলো কৃষ্ণচরিত। কৃষ্ণচরিত। কৃষ্ণচরিত কার গ্রন্থ? সমুদ্রগুপ্তের গ্রন্থ। এরপর সমুদ্রগুপ্ত যে টাইম পিরিয়ড ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সমুদ্রগুপ্ত মারা যাচ্ছে। মারা যাওয়ার পর সমুদ্রগুপ্তের যে ছেলে সে অবভিয়াসলি রাজ্য দখল করার জন্য মানে শাসক হওয়ার জন্য তিনি উত্তরাধিকারী হবেন। তো সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে সমুদ্রগুপ্তের হচ্ছে দুটো ছেলে। দুটো ছেলে কে কে? নেক্সট লেখো এখানে সমুদ্রগুপ্তের পুত্র। সমুদ্রগুপ্তের পুত্র। সমুদ্রগুপ্তের ছেলে কটা? দুটো ছেলে। সমুদ্রগুপ্তের ছেলে কটা? দুটো ছেলে। কে কে? ফার্স্ট লেখো রামগুপ্ত। রামাগুপ্ত। আর দ্বিতীয় ছেলে হলো কে? রামাগুপ্ত হলো বড় ছেলে, লিখে রাখতে পারো পাশে বড় ছেলেকে রামাগুপ্ত। আর দ্বিতীয় হলো মানে ছোট ছেলে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলো ছোট ছেলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলো কে? ছোট ছেলে। তাহলে এবার কোশ্চেন তোমাদের উপরেই থাকছে
যে সমুদ্রগুপ্ত মারা গেলে এবার শাসক হবে কে, রাজা কে হবে। সমুদ্রগুপ্ত মারা যাওয়ার পর রাজা কে হবে? তো অবভিয়াসলি বড় যে সে রাজা হবে, বড় ছেলে। তাহলে সমুদ্রগুপ্ত মারা যাওয়ার পর শাসক কে হচ্ছেন? শাসক হচ্ছেন এই রামাগুপ্ত। এখানে একটা গল্প আছে, গল্পটা ভালোভাবে মন দিয়ে শুনবে। শাসক কে হচ্ছে? রামাগুপ্ত শাসক হচ্ছে। আর ছোট ছেলেকে? ছোট ছেলে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শাসক হওয়ার সাথে সাথে এই রামাগুপ্ত কি করছে? রামাগুপ্ত বিবাহ করছে। রামাগুপ্ত কি করছে? বিয়ে করছে। কাকে বিয়ে করছে? বিয়ে করছে তার পত্নীর নাম, তার ওয়াইফের নাম হলো, ওয়াইফের নামটা মনে রাখবে, ধ্রুব স্বামিনী। তার ওয়াইফের নাম হলো কি? ধ্রুব স্বামিনী। ধ্রুব স্বামিনী। ধ্রুব স্বামিনীর সাথে বিবাহ করছেন। কে বিবাহ করছেন? রামাগুপ্ত বিবাহ করছেন। এবং এই টাইম পিরিয়ডে আরেকটা জিনিস হচ্ছে, যখন রামাগুপ্ত রাজত্বকাল, এখানে আক্রমণ হচ্ছে একটা। কে আক্রমণ করছে? বিদেশি আক্রমণকারী শক বংশর রাজারা আক্রমণ করছে। তো শক আক্রমণ হচ্ছে, শক আক্রমণ হচ্ছে। এবং শকরা যখন আক্রমণ করছে, আক্রমণ করলে রামাগুপ্ত কি হয়ে যাচ্ছে? রামাগুপ্ত হেরে যাচ্ছে। রামাগুপ্ত যুদ্ধে কি হচ্ছে? পরাজয় হচ্ছে, পরাজিত হচ্ছে। রামাগুপ্ত যুদ্ধে পরাজিত হচ্ছে। এবং রামাগুপ্ত পরাজিত যখন হচ্ছে, তখন রামাগুপ্তের সাম্রাজ্যে যা ধন দৌলত আছে সেগুলো লুটপাট করে, তার সাথে সাথে রামাগুপ্তের যে ওয়াইফ ধ্রুবস্বামিনী, এনাকেও এরা নিয়ে চলে যাচ্ছে। তো এরপর কি করছে শকরা যাওয়ার সময় ধ্রুবস্বামিনীকেও নিয়ে যাচ্ছে। ধ্রুবস্বামিনীকেও শকরা নিয়ে যায়। শকরা নিয়ে যায়। নিয়ে কোথায় যাচ্ছে? যাচ্ছে উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে শকরা এই রামাগুপ্তের ওয়াইফকেও তারা কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। তো রামাগুপ্ত পরাজিত হওয়ার পর এবার রামাগুপ্ত মন খারাপ করে বসে আছে। তখন ছোট ভাই বলছে যে কি ব্যাপার, মন খারাপ কেন? তো ছোট ভাই বড় ভাই বলছে যে এই ব্যাপার, যে তার সাথে শকদের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে হেরে গেছে এবং এর ফলে তার ওয়াইফকে তারা তুলে নিয়ে গেছে। তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলছে ঠিক আছে দাঁড়া, আমি দেখছি বলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই শকদের উপর আক্রমণ করছে তার সেনাবাহিনী নিয়ে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের আক্রমণ করে। আক্রমণ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত জয়ী হচ্ছে, জয়লাভ করছে, মানে হারিয়ে দিচ্ছে, জয়লাভ করছে। এবং তার মনের মধ্যে এই রামাগুপ্ত হেরে গেছে সেই একটা ক্ষোভ ছিল, রাগ ছিল। তো সেই রাগের আগে আরো যুদ্ধ, মানে ফাইটিং এর যে লেভেলটা সে আরো বেশি করেছে। এর ফলে কি হচ্ছে? শকরা কি হচ্ছে? পরাজিত হচ্ছে, শকরা হেরে যায়। এই যুদ্ধে কি হয়? শকরা হেরে যায় এবং জয়ী হয় কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন জয়ী হচ্ছে, তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করছে? উজ্জয়িনীটাকে দখল করছে। উজ্জয়িনী দখল করে নিচ্ছে। এবং উজ্জয়িনী দখল করার পাশাপাশি রামগুপ্তের যে ওয়াইফ ধ্রুবস্বামিনীকে তারা নিয়ে গিয়েছিল, শকরা নিয়ে গিয়েছিল, তাকে সম্মানের সাথে বাড়ি নিয়ে আসছে। কারণ দাদার বউ মানে তার কি হবে? দাদার বউ মানে তার মানে ধ্রুবস্বামিনীর দেওয়ার হবে কে? এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো ধ্রুবস্বামিনীকে ফিরিয়ে নিয়ে আসে, রিটার্ন করে নিয়ে আসে। রিটার্ন লিখলাম, তোমরা লিখে রাখবে, ফিরিয়ে নিয়ে আসে। এবং ধ্রুবস্বামিনীকে যখন ফিরিয়ে নিয়ে আসে, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কে হবে? ধ্রুবস্বামিনী ভাবি হবে, কারণ দাদার বউ, ভাবি বা বৌদি বলবে একে।
ভাবি বা বৌদি। তো ফিরিয়ে নিয়ে আসার পর ধ্রুবস্বামিনী কে বলছে যে তুমি কুমারগুপ্ত বারবার বলছি, রামগুপ্তের কাছে ফিরে যাও। তো এ যখন রামগুপ্তের কাছে ফিরে যাওয়ার জন্য দাবি করলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ধ্রুবস্বামিনী রাজি হলো না। তো ধ্রুবস্বামিনী রাজি না হয়ে ধ্রুবস্বামিনী তখন কি বললো, ধ্রুবস্বামিনী বলল যে আমি তোমার সাথে বিয়ে করতে চাই, আমি এরকম লুজারের সাথে, মানে রামাগুপ্ত হেরে গিয়েছিল, লুজারের সাথে বিবাহ করতে চাই না। তো ধ্রুবস্বামিনী তখন ভাবি থেকে কনভার্ট হয়ে গেল কি, ভাবি থেকে কনভার্ট হয়ে গেল পত্নী। অর্থাৎ ধ্রুবস্বামিনীকে বিবাহ করলো চন্দ্রগুপ্ত দ্বিতীয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু ধ্রুবস্বামিনীকে বিয়ে করে নিল। এবার বিবাহ করার পর রামাগুপ্ত মনের ক্ষোভে রয়েছে যে তার শাসক হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেল, দ্বিতীয়ত শকরা তাকে আক্রমণ করে পরাজিত করলো, তার উপরে তার ওয়াইফকে নিয়ে গেল, ওয়াইফ আবার ফিরে আসলেও সে তার সাথে থাকলো না। তো সে এরকম একটা পরিস্থিতিতে তার মানে তোমরা নিজেদের সাথেই রিলেট করতে পারো যে তোমাদের যদি কোনো এরকম বিয়ে হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যায়, তারপরে সেই ওয়াইফ যদি আবার তোমার সাথে বিয়ে না করতে চায় তখন কেমন পরিস্থিতি হবে। তো সেই পরিস্থিতি ছিল কি রামাগুপ্তের, এবং রামাগুপ্ত যতই সে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে বিবাহ করুক না কেন, একে নিজের মানে এই ধ্রুবস্বামিনীকে নিজের ওয়াইফ হিসেবেই দেখতো। এবার ধ্রুবস্বামিনী যেহেতু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে বিয়ে করে নিয়েছে, তখন উল্টো হয়ে গেছে, রামাগুপ্তের হয়ে গেছে এটা বৌদি, অর্থাৎ ভাবি হয়ে গেছে। অর্থাৎ রামাগুপ্ত ধ্রুবস্বামিনীর এখন হয়ে গেছে দেবর। কিন্তু এই ধ্রুবস্বামিনীর দিকে রামাগুপ্তের আকর্ষণ ছিল, টান ছিল, সে তাকে বারবার মানে ওয়াইফ হিসেবেই দেখতো। এবং এই জিনিসটা সহ্য করতে পারলো না দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করলো, রামাগুপ্তকে রাস্তা থেকে হটিয়ে দিল, অর্থাৎ হত্যা করে দেয়। এর ফলে যত যা বাধা বিঘ্ন ছিল সব হয়ে গেল মুক্ত। তো এরপর নতুন যে শাসক আসছে গুপ্ত বংশে, সে হয়ে যাবে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কবে আসছে? 380 খ্রিস্টাব্দে আসছে, 380 খ্রিস্টাব্দ। এবার আমরা নেক্সট দিন ক্লাসে শুরু করব এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে। আশা করি আজকের ক্লাসে যে টপিকটা পড়ানো হয়েছে সেগুলো ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।